ক্লাস 7 আমি আজকে তোমাদের যেটা পড়াবো, আজকে ভিডিও করছি সেটা হচ্ছে চতুর্ভুজের শ্রেণীবিভাগ। আচ্ছা, প্রথমে আমরা বলি বহুভুজ বলতে কি বোঝায়। বহুভুজ, বহুভুজ ইংরাজিতে বলে পলিগন। পলিগন বলতে কি বোঝায় না, যদি একটা আমরা সামতলিক এই যে ক্ষেত্র ধরো, এই যে বোর্ড, এই বোর্ডটার একটা সামতলিক ক্ষেত্র, একটা সমতল, এই ক্ষেত্রটাকে বলছি সামতলিক ক্ষেত্র। এই সামতলিক ক্ষেত্রকে যদি আমরা কোনো রেখাংশ দ্বারা, মানে একাধিক রেখাংশ দ্বারা যদি আমরা আবদ্ধ করি, তাহলে দেখো এই সমতলিক ক্ষেত্রে এই বোর্ডটাকে আমি আবদ্ধ করছি 5টা রেখাংশ দিয়ে, বোর্ডটাকে আমি আবদ্ধ করছি 3টে রেখাংশ দিয়ে, বোর্ডটাকে আমি আবদ্ধ করছি 6টা রেখাংশ দিয়ে, ইত্যাদি। তা এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোনো সমতলিক ক্ষেত্রকে আমরা যদি কোনো রেখাংশ দিয়ে আবদ্ধ করি, তাহলে সেই রেখাংশ দিয়ে আবদ্ধ করে আমরা যে চিত্রটা পাবো সেইটাকে বলবো বহুভুজ। বহু কথার অন্ত অনেক, ভুজ মানে হচ্ছে বাহু, মানে এই রেখাংশগুলো, এটাকে বাংলায় বলছি বহুভুজ, ইংরেজিতে বলছি পলিগন। এখন এই পলিগন ন্যূনতম দেখা যাবে যে 3টে বাহু দ্বারা যে সমতলিক একটা ক্ষেত্রকে পাওয়া যায়, 3টে বাহু মিনিমাম, 2টো বাহু দিয়ে কখনোই বহুভুজ তৈরি হবে না, 2টো বাহু দিয়ে হবে না। আর কোণ পেতে পারি আমরা, কিন্তু কোনো বহুভুজ তৈরি হবে না। 3টে বাহু দিয়ে কমপক্ষে 3টে বাহু চাই একটা বহুভুজ তৈরি করার জন্য। তারপরে 3-এর বেশি যত ইচ্ছা বাহু হতে পারে, তাহলে বহুভুজ তৈরি হবে। তাই মনে রাখতে হবে যে বহুভুজগুলো যেন রেখাংশ দিয়ে তৈরি হয়, কোনো বক্ররেখা নয়, সরল রেখাংশ দিয়ে যেন তৈরি হয়, তবে সেটা আমরা বহুভুজ বলতে পারবো। তো এখন আমরা দেখি বিভিন্ন ধরনের বহুভুজ যদি আঁকি, তাহলে আমরা এরকম করে বহুভুজ আঁকতে পারি। এই একটা বহুভুজ আঁকলাম, এই একটা বহুভুজ আঁকলাম, এরকম বহুভুজ আমি আঁকতে পারি। বহুভুজের যদি আমরা এরকম দেখি, একটা বহুভুজ আঁকলাম, বহুভুজের যদি পরপর, আচ্ছা এখানে একটা বলে দিই, শীর্ষবিন্দু কোনটাকে বলবো। শীর্ষবিন্দু হচ্ছে, এখানে আমরা দেখবো শীর্ষবিন্দু কোনটাকে বলবো। শীর্ষবিন্দু কোনটাকে বলবো? শীর্ষবিন্দু হচ্ছে যে বহুভুজের 2টো রেখাংশ যে বিন্দুতে মিলিত হয় তাকে বলছি আমরা শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুগুলো একটা করে নাম দিতে হবে, বিন্দু মানে একটা নাম দিতে হবে, সেই নামগুলো কি দিয়ে হবে? ক্যাপিটাল লেটারে হবে। তাহলে এই যে একটা বহুভুজ, এটা আমি নাম দিলাম পি কিউ আর এস। এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, পি একটা শীর্ষবিন্দু, কারণ এখানে এই রেখাংশ পি কিউ আর পি এস মিলিত হয়েছে। তাহলে রেখাংশগুলো যে বিন্দুতে মিলিত হয় তাকে বলছি আমরা শীর্ষবিন্দু। তাহলে পি একটা শীর্ষবিন্দু, কিউ একটা শীর্ষবিন্দু, আর একটা শীর্ষবিন্দু, এস একটা শীর্ষবিন্দু। এইখানে লিখতে পারি ই এফ জি এইচ আই জে। তোমাদের এইভাবে আমি যখন নামগুলো দিচ্ছি বিন্দুগুলো, তোমাদের মনে হতে পারে যে পরপর বোধহয় নামগুলো দিতে হবে, অ্যালফাবেট যেরকমগুলো আছে সেরকম বিষয়টা নয়, তোমরা যা ইচ্ছা দিতে পারো। তাহলে এখানে আমি নাম দিলাম এম এক্স পি এ বি, এইখানে আমি নাম এরকম দিতে পারি, যা ইচ্ছা নাম দিতে পারো। দেখো শীর্ষবিন্দুগুলো যে রেখাংশ দিয়ে যুক্ত থাকে, পাশাপাশি 2টো শীর্ষবিন্দু, তাহলে পি আর কিউ, এটা পি এটা কিউ, এই রেখাংশটা পাশাপাশি 2টো শীর্ষবিন্দু যে রেখাংশ দিয়ে যুক্ত থাকে সেটাকে বলছি ওই বহুভুজের বাহু। আর পাশাপাশি এরকম শীর্ষবিন্দু নয়, যে শীর্ষবিন্দুগুলো পাশাপাশি নয়, মানে সন্নিহিত, পাশাপাশি বলতে আমরা বাংলায় সন্নিহিত কথাটা ব্যবহার করি। সন্নিহিত বাহু মানে পাশাপাশি অবস্থিত বাহু, সন্নিহিত শীর্ষবিন্দু মানে পাশাপাশি অবস্থিত শীর্ষবিন্দু। আচ্ছা, যে শীর্ষবিন্দুগুলো পাশাপাশি অবস্থিত নয়, সেই শীর্ষবিন্দুগুলো যদি আমরা কোনো সরল রেখা দ্বারা যোগ করি, আমি সবই হাতে করে আঁকছি, স্কেলে করে আঁকলে এটা হলকে যাবে হোয়াইট বোর্ড, তোমরা বুঝে নেবে, সবই সরল রেখা। সেই যে রেখাটাকে পাবো পাশাপাশি নয় এমন শীর্ষবিন্দুগুলোকে যে রেখা দ্বারা আমরা যুক্ত করতে পারি, তাদেরকে আমরা বলবো
কর্ণ, তাহলে এখানে একটা পেলাম কর্ণ, ক মূর্ধন্য য় রেপ। তাহলে এখানে কিউ আর এস, এই একটা কর্ণ পাবো, আর কিন্তু কোনো কর্ণ পাবো না, কারণ দেখো পাশাপাশি নয়, এখন শীর্ষবিন্দু আর যোগ করতে পারছি না। এখানে দেখো কটা কর্ণ পাচ্ছি, একটা। আচ্ছা এইখান থেকেই পরপর আমি যোগ করে করে যাব, দুটো, তিনটে, এটা করবো না। এরপর অন্য কালি দিয়ে করার চেষ্টা করি, একটা, দুটো, তিনটে হলো। এবার আমরা দেখি এইখানে এটা দুটো আছে, একটা, দুটো হয়ে গেল। আর আর এই যাবে কি, এটার সঙ্গে যুক্ত আছে, তাহলে আর আমি দেখতে পাচ্ছি পাওয়া যাচ্ছে না। এটার সঙ্গে দেখো এইটা, এইটার সঙ্গে একটা পাওয়া যাবে, এটার সঙ্গে একটা পাওয়া যাবে, এই দেখো কটা, এইটা একটা পাওয়া যাবে, এটার সঙ্গে একটা, এইটা একটা, এটা একটা, তিনটে, সব থেকে তিনটে করে বেরিয়েছে কিনা আমরা দেখবো। দেখো এইখান থেকে ই থেকে তিনটে বেরিয়েছে, এটা ষড়ভুজের ক্ষেত্রে দেখা বলছে আমি ছটা বাহু আছে মানে ষড়ভুজ, চারটে বাহু থাকলে চতুর্ভুজ, পাঁচটা বাহু থাকলে পঞ্চভুজ, তিনটে বাহু থাকলে ত্রিভুজ, তারপরে ষড় সপ্ত অষ্ট এরকম সব চলে যাবে, অষ্টভুজ। আচ্ছা ই থেকে তিনটে রেখাংশ বেরিয়েছে, তিনটে কর্ণ পেয়েছি, এফ থেকে তিনটে কর্ণ পেয়েছি, জি থেকে তিনটে কর্ণ পেয়েছি, এইচ থেকে তিনটে কর্ণ পেয়েছি, আই থেকে তিনটে কর্ণ পেয়েছি, জে থেকে তিনটে কর্ণ পেয়েছি, ঠিক আছে, তাহলে তিনটে তিনটে করে কর্ণ পেয়ে এরকম পেয়ে গেলাম। আচ্ছা এখানে তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে আমরা দুটো কর্ণ পাচ্ছি, এটা ষড়ভুজের ক্ষেত্রে কতগুলো কর্ণ পাচ্ছি দেখো, এটা থেকে তিনটে, তিনটে ছটা, এইটা ধরা ছিল সাতটা, আটটা, এইটাকে বলবো একটা, নটা, তাহলে আমরা পেলাম নটা কর্ণ পেলাম, নটা কর্ণ পাচ্ছি এর ক্ষেত্রে, এটা নটা কর্ণ পাচ্ছি এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে পেলাম দুটো কর্ণ, এর ক্ষেত্রে পেলাম নটা কর্ণ। আচ্ছা এর ক্ষেত্রে আমি দেখছি একটা পঞ্চভুজ বটে, এই পঞ্চভুজের ক্ষেত্রে কটা কর্ণ পাবো দেখি, এইটা পাশাপাশি নয়, এইখান থেকে একটি লাইন হয়ে যাবে যদিও এই কর্ণটা আঁকতে গেলে, এটা আমি একটা উদ্দেশ্য নিয়ে এঁকেছি। দেখো আমি যদি এর কর্ণগুলো আঁকতে যাই, এই একটা কর্ণ আঁকলাম, এই একটা কর্ণ আঁকছি, এইটা একটা রেখাংশ হয়ে যাবে যদিও, কিন্তু এটা একটা কর্ণ, এই একটা কর্ণ যাবে, এটা এই কর্ণটা যাবে, এই একটা কর্ণ হবে এইরকম। তাহলে এইটা থেকে আমি পাবো, এটা যুক্ত আছে, এটা যুক্ত আছে, একটা, দুটো, এখানে দুটো পাচ্ছি, এটা থেকে পাবো একটা, দুটো, এখান থেকে দুটো পাবো, এখান থেকে পাবো এটার সঙ্গে যুক্ত, এটার সঙ্গে যুক্ত, একটা, দুটো, ছটা কর্ণ পাবো এখান থেকে। তো কিন্তু বিষয়টা আমি যেটা বলতে চাইছি, দেখো এইখানে যে কর্ণগুলো, এগুলোর ক্ষেত্রে কর্ণগুলো সবই হচ্ছে সেই সামতলিক ক্ষেত্রের মধ্যে পড়েছে, কর্ণগুলো ভেতরেই আছে, এখানেও ভেতরে আছে বহুভুজটার ভেতরে, কিন্তু ওই যে পঞ্চভুজটা আমি যেরকমভাবে এঁকেছি, ওই পঞ্চভুজের ক্ষেত্রে এর ক্ষেত্রে এই কর্ণটা এক্স এ কর্ণটা কিন্তু খেয়াল করে দেখো, এটা এটা ছবিতে ভালো করে দেখো, এটা কিন্তু বহুভুজের মধ্যে পড়ছে না, বহুভুজের বাইরে চলে গেছে, এক্স এ কর্ণটা চলে গেছে বহুভুজের বাইরে। তাহলে আমরা চতুর্ভুজটাকে এইভাবে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা যে চতুর্ভুজের সমস্ত কর্ণগুলি বহুভুজের মধ্যে থাকবে, আর এক ধরনের চতুর্ভুজ যেখানে কর্ণগুলো সবসময় বহুভুজের মধ্যে থাকবে না। তো এই যার মধ্যে থাকছে না, যে চতুর্ভুজের মধ্যে দেখা যাবে যে কর্ণগুলো বহুভুজের মধ্যে থাকছে না, তাকে বলছি আমরা অকুব্জ অকুব্জ, এটা চতুর্ভুজ নয়, 3 4 5 পঞ্চভুজ, অকুব্জ বহুভুজ, আমি বহুভুজ দিয়ে দিই এখানে, বহুভুজ এর ক্ষেত্রে অবশ্য এটা পঞ্চভুজ, কিন্তু এরকম যা যা পাবো সবগুলো কি বলবো অকুব্জ বহুভুজ। আর যার মধ্যে থাকছে কর্ণগুলো সমতলিক ক্ষেত্রের ভেতরে থাকছে, অর্থাৎ যে ক্ষেত্রটা এঁকেছি তার মধ্যে থাকছে, সেই ধরনেরগুলোকে বলবো আমরা কুব্জ বহুভুজ। কুব্জ বহুভুজ, ঠিক আছে। এখন আমরা দেখি একটা বহুভুজের কতগুলো কর্ণ আঁকা যায়, সেইগুলো আমরা দেখি। তাহলে যে বহুভুজের কর্ণগুলো, যে কোনো একটা কর্ণ যদি তার বাইরে পড়ে, তার যে সামতলিক ক্ষেত্র তার বাইরে পড়ে, ভিতরে সেই ক্ষেত্রের মধ্যে পড়ছে না, তাকে বলবো অকুব্জ চতুর্ভুজ। আর যদি বহুভুজের কর্ণটা যদি তার ক্ষেত্রের মধ্যে পড়ে তাকে হলো কুব্জ বহুভুজ। এবার আমরা দেখি বহুভুজের চতুর্ভুজের শ্রেণীবিভাগের মধ্যেই বহুভুজ ব্যাপারটা আমি বলছি, আসলে পড়বো চতুর্ভুজের শ্রেণীবিভাগ। তো বহুভুজের কর্ণ, বহুভুজের কর্ণ কি করে পাওয়া যায় সেই একটা দেখি। বহুভুজের কর্ণ, কর্ণের সংখ্যা,
তো আমি এখানে একটা চতুর্ভুজ আঁকলাম, একটা ত্রিভুজ এঁকেছি, একটা পঞ্চভুজ আঁকছি, একটা ষড়ভুজ আঁকছি। এইগুলোর কতগুলো কর্ণ পাওয়া যায় সেটা আমরা দেখি। এটার ক্ষেত্রে কর্ণ, দুটো কর্ণ পেলাম। ত্রিভুজের ক্ষেত্রে কর্ণ আমরা এখানে পাচ্ছি না, কোনোটাই কর্ণ পাবো না। পঞ্চভুজের ক্ষেত্রে আমি যদি এইটা ভাবি তাহলে এইটার সঙ্গে একটা শীর্ষবিন্দু যোগ করবো না, এই দুটো শীর্ষবিন্দু যোগ করবো, একটা কর্ণ পেলাম, একটা শীর্ষবিন্দু যোগ করবো, কর্ণ পেলাম। এখানের মধ্যে একটা কর্ণ পেলাম, একটা কর্ণ পেলাম। এটা থেকে একটা যোগ করা আছে, আর একটা যোগ করবো, কর্ণ পেলাম। তাহলে এখানে কর্ণের সংখ্যা এটা সমান দুটো, এটা সমান 0। এখানে কতগুলো পাচ্ছি দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, না ভুল হয়ে গেল, একটা, দুটো, তিনটে, চারটে, আমাদের এটা ছিল পাঁচটা, পাঁচটা পাচ্ছি, তাই তো পাচ্ছি নাকি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এর ক্ষেত্রে বহুজ কটা পাচ্ছি, করতে করতে গুনে নিই। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তাহলে সবগুলো থেকে তিনটে তিনটে করে বেরিয়েছে, তাই 9টা। এরকম করে অসংখ্য হবে। এর একটা ফর্মুলা আছে, কর্ণের সংখ্যা সমান, যদি n যদি বহুভুজের বাহু সংখ্যা হয়, n যদি বহুভুজের বাহু সংখ্যা হয়, তাহলে n ইন্টু n-3 ডিভাইডেড বাই 2, n ইন্টু n-3 ডিভাইডেড বাই 2। তাতে যদি এই যে এখানে বহুভুজের বাহু সংখ্যা কত, 4, তাহলে এখানে বহুভুজের বাহু সংখ্যা 4, তাহলে এই 4 যে 4টি যদি বসাই n এর মান, তাহলে আমরা চতুর্ভুজের ক্ষেত্রে দেখো, তাহলে 4 গুণিত 4 - 3 বাই 2, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, 4 1 4, 2 দিয়ে কাটলে সমান 2, দুটি। তাহলে আমরা চতুর্ভুজের ক্ষেত্রে বাহু সংখ্যা পেয়ে গেলাম, এই কর্ণ সংখ্যা পেয়ে গেলাম দুটো। এবার আমরা ওটা দেখবো ত্রিভুজের ক্ষেত্রে, তো বোঝাই যাচ্ছে 3 - 3 আছে, তাহলে 0 হয়ে যাবে। এখানে -3 আছে, তাহলে n এই 3 বসাই, 3 - 3 0। তো আমরা যদি এবার পঞ্চভুজের ক্ষেত্রে বসাই, তাহলে n এর মান হচ্ছে 5, 5 - 3 ডিভাইড বাই 2, তাহলে এখানে হচ্ছে 5 গুণিত 10, 5 গুণিত 5 থেকে 3 বিয়োগ করলে 2 বাই 2 সমান 2 2 কেটে গেল, সমান 5টি। ঠিক আছে, তখন 5টি হচ্ছে এর কর্ণের সংখ্যা। যদি n এর মান যদি 6 হয়, যদি ষড়ভুজ হয়, যদি ষড়ভুজ হয়, তাহলে n এর মান হচ্ছে 6, 6 - 3 ডিভাইডেড বাই 2, তাহলে এটা পাচ্ছি 6 ইন্টু 3 2, 3 কাটলো, 3 থেকে 9, তাহলে 9টি। তাহলে দেখো মিলে গেল 9টি। এইরকম করে যদি আমি একটা ধরো বহুভুজ যার বাহু সংখ্যা ধরো 8টা হচ্ছে তার বাহু সংখ্যা, সেক্ষেত্রে কর্ণ কতটা হবে, n এর মান হচ্ছে 8, তাহলে n সমান 8 হলে কর্ণের সংখ্যা পাবো কত, n এর মান 8 ইন্টু 8 - 3 ডিভাইডেড বাই 2, তাহলে এটা গেলে 5, তাহলে 8 ইন্টু 5 বাই 2, 8 2 গেলে 4, তাহলে 20টা, 4 5 20, 8 গুণিত 5, তো 4 5 20টি হবে তার কর্ণের সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা যদি জিনিস বলি তোমাদের, এখানে যেমন দেখো প্রতিটা শীর্ষবিন্দু থেকে 3টে করে কর্ণ বেরিয়েছে, 3টে করে কর্ণ বেরিয়েছে। এখানে প্রতিটা শীর্ষবিন্দু থেকে 2টো করে কর্ণ বেরিয়েছে। তাহলে 8-এর ক্ষেত্রে প্রতিটা শীর্ষবিন্দু থেকে কটা করে কর্ণ বেরোবে, যারা অষ্টভুজ? সেটা হচ্ছে তোমরা এইখান থেকে বিয়োগটা থেকে পাবে। প্রতিটা শীর্ষবিন্দু থেকে কর্ণে বেরোবে 8 থেকে 3 বিয়োগ করলে যত হয় সেটা, মানে 5টা, মানে প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে 5টা করে কর্ণ বার হবে। এটা গেল বহুভুজের ব্যাপার। এবার আমরা আমাদের আলোচ্য বিষয় চতুর্ভুজে আসি। চতুর্ভুজ মানে আমরা 4টি সরল রেখাংশ দ্বারা গঠিত সমতলিক, গঠিত বলবো না, আবদ্ধ, 4টি সরল রেখাংশ দ্বারা আবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলছি চতুর্ভুজ।
সেই চতুর্ভুজের যেগুলো বাহু বা ভুজ তাদের বিভিন্ন সম্পর্ক অনুযায়ী, বাহুগুলোর বিভিন্ন সম্পর্ক অনুযায়ী চতুর্ভুজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন প্রথমেই বলি, ধরো একটা সমান্তরাল বাহু কাকে বলে আমরা জানি, যে বাহুগুলো পরস্পরকে কখনোই কোনোদিনই উভয় দিকে বাড়িয়ে দিলে, অসীম দূরত্ব পর্যন্ত বাড়িয়ে দিলে অসীম দূরত্বে একে অপরকে স্পর্শ করবে। তার মানে প্র্যাকটিক্যালি বলা হচ্ছে যে স্পর্শ করবে না। অসীম দূরত্ব মানে কি, সেই দূরত্বটা কত আমরা জানি না। দুটো রেখাংশ যদি এরকম হয়, তাদেরকে দুদিকেই যদি বাড়িয়ে দেওয়া যায় অসীম দূরত্ব পর্যন্ত, তাহলে তারা অসীমে গিয়ে মিলিত হবে, তার মানে প্র্যাকটিক্যালি মিলিত হবে না। সেইগুলোকে বলছি আমরা সমান্তরাল সরল রেখা। সমান্তরাল সরল রেখা। তো এই সমান্তরাল সরল রেখা দিয়ে যদি চতুর্ভুজ তৈরি হয়, তার যদি একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, তাহলে সেই চতুর্ভুজটাকে আমরা কি বলবো? যদি একজোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, এই ধরো এই একটা চতুর্ভুজ, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল করে দিলাম এইরকম, তাহলে এটা নাম দিই পি কিউ আর এস। এই পি কিউ আর এস এর এই চতুর্ভুজটার পি কিউ সমান্তরাল আর এস, সমান্তরালের চিহ্ন এরকম দুটো লম্বা লাইন, সেটা সমান্তরাল, তাহলে খালি বোঝা সমান্তরাল। তাহলে পি কিউ সমান্তরাল আর এস, এইটা হচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এস পি আর আর কিউ, এরা হচ্ছে অসমান্তরাল বাহু। তা এখানে এস পি আর আর কিউ যেগুলো অসমান্তরাল, এস পি এবং আর কিউ কে তির্যক বাহু বলে, তির্যক বাহু বলে, তির্যক বাহু মনে রাখতে হবে। তো এখন এইখানে একটা বিষয় জানতে হবে, যে যদি এরকম হয় যে এই তির্যক বাহুগুলো যদি সমান হয় দৈর্ঘ্যে, অর্থাৎ এসপি সমান যদি আর কিউ হয়, এইটা মানে হচ্ছে এসপি এর লেন্থ যতটা আর কিউ এর লেন্থও ততটা, সেরকম যদি হয়, তাহলে সেই আচ্ছা সেই এখানে আমার বলা হয়নি এই চতুর্ভুজটার নাম কি। এই চতুর্ভুজটার নাম হচ্ছে, এটা পরে আমি বলছি, এটা এই চতুর্ভুজটার নাম এরকম যদি হয়, একজোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, তাহলে সেই চতুর্ভুজটাকে বলা হবে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম এটা কি, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, তাকে বলবো আমরা ট্রাপিজিয়াম। তো সেই একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, আর অন্য যে জোড়াটা রয়েছে বিপরীত বাহু মানে এইটা আর এইটা বিপরীত বাহু, আর এক জোড়া বিপরীত বাহু মানে এইটা এইটা, আর অন্য যে দুটো বাহু রয়েছে তাদেরকে বলছি তির্যক বাহু, যেটা সমান্তরাল নয়। আর কি, যদি এসপি এই যে তির্যক বাহুগুলো যদি পরস্পর দৈর্ঘ্যের সমান হয়ে যায়, তাহলে যে ট্রাপিজিয়ামটা পাবো তাকে বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু, সমদ্বিবাহু কতটা মানে আমরা জানি যে সমান দুটো বাহু, তার মানে যে ট্রাপিজিয়ামের দুটি বাহু পরস্পর দৈর্ঘ্যের সমান, তাকে বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ঠিক আছে, এই ট্রাপিজিয়ামের যদি দেখা যায় যে দুটি সন্নিহিত কোণের পরিমাপ কত, আমরা সন্নিহিত মানে জেনেছি যে পাশাপাশি দুটো, এই যে সন্নিহিত কোণ, এই কোণের নাম কি লিখবো? এই কোণের নাম লিখবো কোণ এস পি কিউ, আর প্লাস কোণ পিএসআর। পিএসআর, এই দুটো কোণের সমষ্টি কত পাবো? এই দুটো কোণের সমষ্টি দেখা যাবে, দেখো এটা 90 ডিগ্রির থেকে বেশি, এটা 90 ডিগ্রির থেকে, মানে দুটো মিলে 180 ডিগ্রি হবে না, এইটা আমি বলতে চাইছি। দুটো মিলে 180 ডিগ্রি হবে না, 180 ডিগ্রি থেকে কম হতে পারে, বেশি হতে পারে। পাশাপাশি দুটো অবস্থিত যে কোণ, তাদের সমষ্টি করলে 180 ডিগ্রির থেকে তারা কমও হতে পারে, বেশি হতে পারে, যদি ট্র্যাপিজিয়ামটা এইরকম হয়। আচ্ছা, তোমরা একটা জিনিস পড়েছো আগে, আমি একটু রিকল করি, যে যদি দুটো সমান্তরাল সরল রেখাকে একটা ভেদক ভেদ করে, তাহলে যে দুটো, এই যে ভেদকের একই পার্শ্বে যে কোণগুলো তৈরি হবে, ভেদকের একই পার্শ্বে যে কোণগুলো তৈরি হবে, আচ্ছা এইগুলো হচ্ছে, এক সেকেন্ড আমার একটু বলাটা ভুল হয়েছে, এইটা হচ্ছে তোমার 180 ডিগ্রি হবে। এই দুটো কোণ, তাহলে এইটা সমান্তরাল সরলরেখা, এটা সমান্তরাল সরলরেখা, এই দুটো কোণের সমষ্টি
180 ডিগ্রি হবে। ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই দুটো সমষ্টি 180 ডিগ্রি হবে। কিন্তু আমরা এইখানে যদি দেখি, অর্থাৎ এসপি কিউ এই কোণটা আমি এটা ক্রস দিলাম, আর PQR প্লাস কোণ PQR আমি এটা লিখতে গিয়ে ওইটা লিখে ফেলেছিলাম ভুল করে, সেই দুটো 180 ডিগ্রি থেকে হবে না, সমান হবে না। এইটা প্লাস এইটা 180 ডিগ্রি হবে না, কারণ সেখানে সমান্তরাল বাহুকে এটা ভেদ করছে না। এখানে তোমাদের রিকল করতে বলছি যেটা, দেখো দুটো সমান্তরাল বাহুকে যদি একটা ভেদক ভেদ করে, তাহলে অন্তঃকোণগুলোর ভেদকের একই পার্শ্বে অবস্থিত, একই পার্শ্বে মানে একই দিকে অবস্থিত অন্তঃকোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হবে। কিন্তু যদি এটা অসমান্তরাল হয় তাহলে কিন্তু 180 ডিগ্রি হবে না, সেটা থেকে কম বা বেশি হতে পারে। যদি এরকম একটা রেখাংশ যদি হয়, এরকম যদি আমি লাইনটা টানি, তাহলে এই দুটো কোণের সমষ্টি কখনোই 180 ডিগ্রির সঙ্গে সমান হবে না, সেটা হতে পারে কম অথবা বেশি। এই ব্যবস্থাটা হতে পারে। তার মানে এইখানে যেটা পাচ্ছি, ধরো এই যে এসপি আর আর কিউ, এই রেখাংশ দুটো সমান্তরাল নয়, অসমান্তরাল, আর ভেদক হচ্ছে এখানে পিকিউ। তাই ভেদকটা যে পিকিউ একে ভেদ করেছে, তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি কিন্তু কখনোই 180 ডিগ্রির সঙ্গে সমান হবে না। আমরা আবার এই কিউ কোণ, এই কোণ আর এই কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি পাবো। সেখানে এইটার সমান 180 ডিগ্রি সমান কি পাবো? PQR প্লাস কোণ QRS এই দুটো কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি পাবো। একইভাবে এই কোণ আর এই কোণ, যে যারা সমান্তরাল সরলরেখা দিয়ে তৈরি হয়নি, তারা 180 ডিগ্রি থেকে কম বা বেশি হবে, 180 ডিগ্রির সমান হবে না। ঠিক আছে, এই হচ্ছে আমরা ট্র্যাপিজিয়াম সম্বন্ধে জানলাম। নেক্সট আমাদের বিষয় আরেক ধরনের চতুর্ভুজ। যদি চতুর্ভুজটার একজোড়া বিপরীত বাহু সমান্তরাল না হয়ে দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, তাহলে চতুর্ভুজটা কি হবে? তাহলে চতুর্ভুজটাকে বলবো আমরা সামান্তরিক। চতুর্ভুজটাকে বলবো সামান্তরিক। কিরকম না, এই যে এক জোড়া বিপরীত বাহু সমান না হয়, বিপরীত বাহু সমান্তরাল না হয়, দুজোড়া বিপরীত বাহুই সমান্তরাল, এইটা হচ্ছে একটা সামান্তরিক। এরকম এইটা আঁকাটা একটুখানি ডিস্টার্ব হয়ে গেছে। এই যে আমি এর নাম দিলাম UVWX। এই যে UVWX, এর মধ্যে আমি দেখতে পাচ্ছি কি কি বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে ইউভি সমান্তরাল, অর্থাৎ এই রেখাংশ সমান্তরাল XW। দু নম্বর যেটা পাচ্ছি VW সমান্তরাল UX। এইরকম যদি হয়, এই যদি বৈশিষ্ট্য থাকে, তাহলে অবশ্যই তাকে আমরা বলবো সামান্তরিক। তাহলে সামান্তরিকের সংজ্ঞা কি? বলবে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল, একসঙ্গে বলে দেবে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে বলা হবে সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে বলা হবে সামান্তরিক। এইটা সবসময় মনে রাখবে, আর বাড়তি কিছু বলার দরকার নেই সংজ্ঞা হিসেবে। এবার এখান থেকে কি কি প্রপার্টিজ পাই, প্রপার্টিজ বা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। বিপরীত বাহুগুলি সমান হয়, এক নম্বর হচ্ছে বিপরীত বাহু সমান। বিপরীত বাহুগুলি পরস্পর সমান। তার মানে কি পাবো? ইউভি সমান XW, আর পাবো VW সমান UX। বিপরীত বাহুগুলি সমান্তরাল পেলাম। বিপরীত কোণগুলি সমান, অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণটা সমান, আর এই কোণের সঙ্গে এই কোণটা সমান। বিপরীত কোণগুলি সমান। পরস্পর সমান। তাহলে XUV VWX। আর একটা হচ্ছে UXW equals to
ইউ ভি ডব্লিউ, বিপরীত কোণগুলি সমান, এটা পেলাম। এর যে কর্ণগুলো দৈর্ঘ্যে অসমান, কর্ণগুলো যেগুলো পাবো কর্ণ কি কি পাচ্ছি, 3 নম্বর আমি যদি বলি, কর্ণ পাচ্ছি ইউ ডব্লিউ, কর্ণগুলি দৈর্ঘ্যে অসমান, কিন্তু তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই যে ছেদ করেছে পরস্পরকে, এই যে ধরো ও বিন্দু যদি হয় তাহলে এখানে ইউ ও সমান ও ডাব্লিউ, ও এক্স সমান ও ভি। কর্ণগুলি দৈর্ঘ্যে অসমান, তার মানে আমরা লিখব ইউ ডাব্লিউ অসমান এক্স ভি, কিন্তু তারা সমকোণে তারা সমদ্বিখণ্ডিত হয়, কিন্তু কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে একে অপরকে খণ্ডিত করছে। তাহলে এখানে ইউ ও সমান ও ডাব্লিউ, ইউ ও সমান ও ডাব্লিউ, আর একটা কি পাচ্ছি এক্স ও সমান ও ভি, এক্স ও সমান ও ভি, এইগুলো আমরা পেলাম। 4 নম্বর, এদের যে সন্নিহিত যে কোনো দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রির সঙ্গে সমান। মানে এই কোণের সঙ্গে এই কোণ যোগ করো 180 ডিগ্রি হবে, এই কোণের সঙ্গে এই কোণ যোগ করো 180 ডিগ্রি হবে, এই কোণের সঙ্গে এই কোণের সঙ্গে এই কোণ যোগ করো 180 ডিগ্রি হবে। তাহলে সন্নিহিত যে কোনো দুটি কোণের সমষ্টি যে কোনো দুটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান হয়। সন্নিহিত যে কোনো দুটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান হয়। ঠিক আছে, এইটা হচ্ছে সামান্তরিকের বিভিন্ন আমরা বিষয়গুলো জানলাম। সামান্তরিক একটা চতুর্ভুজ, সেই সামান্তরিকের বিভিন্ন বিষয়গুলো। সামান্তরিক কাকে বলে সংজ্ঞা হিসেবে আমাদের এইটা বলতে হবে যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল যদি হয় তাহলে সামান্তরিক। তার বৈশিষ্ট্য আরও কি পাচ্ছি, বিপরীত বাহুগুলি পরস্পর দৈর্ঘ্যের সমান, বিপরীত কোণগুলি সমান, আর হচ্ছে সন্নিহিত যে কোনো দুটি কোণের সমষ্টি দুই সমকোণ। কর্ণগুলো দৈর্ঘ্য অসমান, কিন্তু কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এই গেল তোমাদের সামান্তরিক। এইখানে আমি আমার এই সম্বন্ধে প্রথম ভিডিও শেষ করছি। নেক্সট ভিডিও থেকে আমরা আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র, কাইট এই 4টে আলোচনা করব।